আওয়ামী লীগের প্রতিপক্ষ হত্যার ধারাবাহিকতায় সবচেয়ে আলোড়িত করেছিল সিরাজ শিকদার হত্যার ঘটনাটি। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল এ নিয়ে পরে বেশ কিছু লেখালেখি হয়েছে, তবে সরকার যে ভাষ্যটি দিয়েছিল সেটা ছিল সর্বস্ব মিথ্যা। সিরাজ শিকদার কিভাবে গ্রেফতার হন এবং পুলিশি নিরাপত্তায় কিভাবে তার মৃত্যু ঘটে তার সঠিক সরকারি ভাষ্য এখনও জানা যায়নি, কিন্তু বিভিন্ন সূত্রে আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি তাকে নির্ভরযোগ্য মনে করেই আমরা তা প্রকাশ করছি। 1975 সালের 1 জানুয়ারি দলের নেতৃস্থানীয় কর্মীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম গিয়েছিলেন সিরাজ শিকদার। এর আগেই তিনি সংবাদ পেয়েছিলেন তাকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। 1974 সালের ডিসেম্বরের প্রথম থেকেই তার দলের উপর ব্যাপক বিপর্যয় নেমে আসে। হরতাল আহ্বানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রেফতার হয়ে যায় বহু কর্মী। অপরদিকে 1972 সালে দল পরিচালনার জন্য যে 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়, 1974 সালের আগস্ট মাসে তার অবস্থা দাঁড়ায় 2 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। সেপ্টেম্বর মাসে আরেকজন সদস্য ব্যক্তিগত ব্যর্থতার কারণে কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত হলে অবশিষ্ট থাকে শুধু সিরাজ শিকদার। সিরাজ শিকদারের রাজনৈতিক জীবনের সূত্রপাত ছাত্রাবস্থায়। 1967 পর্যন্ত তিনি জড়িত ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে। 1968 সালের 8 জানুয়ারি কয়েকজন সমমতাবলম্বীকে নিয়ে শিকদার গঠন করেন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে একটি প্রস্তুতি সংগঠন। এই আন্দোলনকেই তিনি পার্টিতে রূপান্তরিত করেন 1971-এর 3 জুন বরিশাল জেলার পেয়ারাবাগানে। 1972-এর 14 জানুয়ারি এই পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং 1973-74 সালে সাংগঠনিকভাবে এর বিকাশ ঘটে। বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি এই সংগঠনে যোগদান করেন, কর্নেল অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদ অন্যতম। এবং সবশেষ 1974 সালের ডিসেম্বরের হরতালের প্রতি মাওলানা ভাসানীর সমর্থন সিরাজ শিকদারের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক শক্তি যোগায়। 1974 সালের ব্যাপক বিকাশের সময় তার দলে ব্যাপক অবাঞ্ছিত অনুপ্রবেশ ঘটে বা পরবর্তী তার গ্রেফতারের কারণ হয়ে দাঁড়ায়। গ্রেফতারের সম্ভাবনা আঁচ করতে পেরে এবং বিভিন্ন সূত্রে সে সংবাদ পেয়ে সিরাজ শিকদার সিদ্ধান্ত নিয়েছিলেন 1975-এর 15 জানুয়ারি আরও গোপন অবস্থায় সরে যাবেন। তার দলের অভিযোগ, 1974 সালে জনৈক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ভাগ্নে এই দলের সদস্যপদ লাভ করে। তার মাধ্যমে সিরাজ শিকদারকে পাঠানো সবগুলো সতর্কীকরণ চিঠি পুলিশের হাতে পৌঁছে যায়। এভাবেই পুলিশ জানতে পারে তার চট্টগ্রামে বৈঠকের 1 জানুয়ারির কথা। চট্টগ্রাম হালিশহর বৈঠকে আমন্ত্রিত সবাই উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার আগে নিয়ম ভঙ্গ করে একজন সদস্য বাইরে চলে যায়। ঘুরে আসার কথা বলে কিন্তু সে আর ফিরে আসেনি। নিরাপত্তার কারণে সে বৈঠকে নির্ধারিত হয়েছিল সকলের আগে কুরিয়ার সহ বেরিয়ে যাবেন সিরাজ শিকদার। সেই মোতাবেক মহসিনকে সঙ্গে করে বেরিয়ে পড়েন সিরাজ শিকদার। কিছু দূর গিয়েই তারা একটি বেবি ট্যাক্সি ভাড়া করেন। এই সময় তার পরনে ছিল গিয়া রঙের প্যান্ট, টেট্টনের সাদা ফুল শার্ট, চশমা এবং হাতে ছিল একটি ব্রিফকেস। হালিশহরে বৈঠকের শেষে যখন তারা বেবি ট্যাক্সিতে ওঠেন, ঠিক সেই সময় একজন অপরিচিত ব্যক্তি তাদের কাছে লিফট চায়। সিরাজ শিকদার জানতে চান, আপনি কোথায় যাবেন? আগন্তুক, আমি সামনে গিয়েই নেমে যাব। সিরাজ শিকদার বলেন, অন্য ট্যাক্সি দেখুন না। তখন আগন্তুক বলেন, আপনারা যদি আমাকে নিয়ে যান তাহলে খুবই উপকার হয়। এরপরই সে ট্যাক্সিতে চড়ে বসে। পুলিশ পূর্বের সংবাদ অনুযায়ী চট্টগ্রাম শহর থেকে হালিশহর পর্যন্ত পুরো রাস্তার উপর কড়া নজর রাখছিল। বেবি ট্যাক্সি যখন নিউ মার্কেটের বিপণী বিতানের কাছে আসে তখনই সেই আগন্তুক সহযাত্রী ট্যাক্সি থামাতে বলেন। এই পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই আগন্তুক লাফ দিয়ে বেবি ট্যাক্সির সামনে গিয়ে পিস্তল উঁচিয়ে ড্রাইভারকে থামাতে বলে। ভয়ে ড্রাইভার রোধ করে গতি, আর সঙ্গে সঙ্গে চারপাশ থেকে স্ট্যান্ডগান হাতে সাদা পোশাকের পুলিশ ঘেরাও করে ফেলে বেবি ট্যাক্সি। ঘটনার আকস্মিকতায় জমে যায় লোকজন। একজন ভদ্রলোকের এই পরিণতির কারণ জানতে চাইলে জবাব দেওয়া হয় সে একজন পলাতক কালোবাজারি, তাই তাকে এভাবেই গ্রেফতার করা হচ্ছে। বেবি ট্যাক্সি আটক করার পরপরই 6 জন স্ট্যান্ডগানধারীর একজন এগিয়ে এসে তার হাতে হাতকড়া পরিয়ে দেয় এবং চোখ বেঁধে ফেলে। সঙ্গে মহসিনেরও ঘটে একই পরিণতি। গ্রেফতারের পর সিরাজ শিকদারকে নিয়ে যাওয়া হয় ডবল মোরিং থানায়। এই থানা থেকে খবর পাঠানো হয় সর্বত্র।
সন্ধ্যায় চট্টগ্রাম ঢাকা বিমানে বন্দীদের জন্য আসন সংগ্রহ করা হয়। 6:45 যে বিমান তাদের ঢাকা নিয়ে আসা হয়, সে বিমানটি যাত্রী নিয়ে আসছিল কক্সবাজার থেকে। চট্টগ্রাম পৌঁছানোর পর নিয়ম ভঙ্গ করে ঢাকাগামী যাত্রীদের নেমে যেতে বলা হয়। যাত্রীরা নেমে গেলে একটি বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয় বন্দীদের। ককপিটের পরেই সামনের 4টি আসন সংরক্ষিত করা হয় তাদের জন্য। কিন্তু বিমান ছাড়ার সময় দেখা গেল বিপত্তি। বিমানের পাইলট বন্দী অবস্থায় কোনো যাত্রীকে বহন করতে অস্বীকার করেন। কিছুটা বাকবিতণ্ডার পর ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায় বাংলাদেশ বিমানের শেষ প্রকার বিমানটি। ঢাকা পৌঁছানোর পরই তড়িঘড়ি করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। তারপর বিমানটিকে টেনে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারের কাছে। আগে থেকেই পেছনের গেট দিয়ে আসা পুলিশের গাড়ি অপেক্ষা করছিল সেখানে। বিমান থেকে অবতরণের সময় আকস্মিকভাবে পুলিশের জনৈক ইন্সপেক্টর দৌড়ে এসে তার বুকে লাথি মেরে চিৎকার করে ওঠে, হারামজাদা, তোর বিপ্লব কোথায় গেল? এই পর্যায়ে উপস্থিত পুলিশের অন্যান্য কর্মকর্তারা হস্তক্ষেপ করে নতুন আক্রমণের হাত থেকে সিরাজ শিকদারকে রক্ষা করে এবং মন্তব্য করে, এত অস্থির হচ্ছ কেন? একটা গালি দিয়ে বলে, ঘরে নিয়েই আমরা তাকে দেখে নেব। বিমানবন্দর থেকে সিরাজ শিকদারকে সোজা নিয়ে যাওয়া হয় স্পেশাল ব্রাঞ্চ অফিসে। সেখানে পাগলা ঘণ্টা বাজিয়ে সতর্ক করে দেওয়া হয়। সর্বত্র একটা সাড়া পড়ে যায়। স্পেশাল ব্রাঞ্চের অফিস ঘিরে ফেলে কয়েকশো পুলিশ। সিরাজ শিকদারকে যখন গাড়িতে করে নিয়ে আসা হয় তখন সামনে পেছনে ছিল কড়া প্রহরা। জানা যায় সাইরেন বাজিয়ে সরিয়ে দেওয়া হয় রাস্তার লোকজন। স্পেশাল ব্রাঞ্চ অফিসের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় কমিউনিস্ট টাস্ক ফোর্স এবং রক্ষী বাহিনীর উপর। স্পেশাল ব্রাঞ্চে নিয়ে আসার পর কর্তব্যরত ব্যক্তিদের ভিড় বেড়ে যায়। সেখানে সবাই এই মূল্যবান বন্দীদের এক নজর দেখতে চায়। কিন্তু নিরাপত্তার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি বা পুলিশের সুপারিনটেন্ডেন্টের পদমর্যাদার নিচে কাউকে দেখার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন পুলিশের নিম্ন পর্যায়ের কর্মীরা। গ্রেপ্তার সত্ত্বেও পুলিশের লোকজন প্রাথমিক পর্যায়ে তার পরিচিত সম্পর্কে নিঃসন্দেহ হতে পারেনি। তাই স্পেশাল ব্রাঞ্চে আটক তার দলীয় কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক হেফাজতেই তার উপর চালানো হয় অত্যাচার। অত্যাচারে কথা বের করতে ব্যর্থ হলে শুরু হয় কথোপকথন। আপনি জানেন আপনার পরিণতি কি? সিরাজ শিকদার বলেন, আমি জানি একজন দেশপ্রেমিকের পরিণতি কি হতে পারে, তা ভালোভাবেই আমার জানা আছে। আমরা আপনাকে শেখ সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলবো। সিরাজ শিকদার বলেন, জাতীয় বিশ্বাসঘাতকের কাছে একজন দেশপ্রেমিক ক্ষমা চাইতে পারে না, তাহলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সিরাজ শিকদার বলেন, সে মৃত্যুকেই আমি গ্রহণ করব। সে মৃত্যু দেশের জন্য মৃত্যু, গৌরবের মৃত্যু। এই পর্যায়ে টেলিফোনের নির্দেশ আসে উপস্থিত পুলিশের জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পাত্তারি কোটানোর পালা। কোথায় যেতে হবে কেউ জানে না, জানেন শুধু কয়েকজন। রাত 10টার দিকে চলতে থাকে এক সাজোয়া বাহিনী। এবারের গন্তব্যস্থল গণভবন। সেখানে অধীর আগ্রহে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অপেক্ষা করছেন বেশ কিছু লোক। রাত 10:30টার পেছনে হাত বাঁধা অবস্থায় সিরাজ শিকদারকে হাজির করা হয় শেখ মুজিবের সামনে। তাকে দাঁড় করিয়ে রেখেই প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তখন আলাপে ব্যস্ত ছিলেন তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে। এ সময় সিরাজ শিকদার প্রশ্ন করেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বসতে বলার সৌজন্যবোধ কি আপনার নেই? সঙ্গে সঙ্গে পেছন থেকে একজন পুলিশ সুপার এগিয়ে এসে পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করেন। গণভবনে কথা কাটাকাটির পর তাকে নিয়ে যেতে বলেন শেখ মুজিব। রাত তখন 12টা। মধ্যরাতেই শোরগোল বেঁধে যায় শেরেবাংলা নগরের তৎকালীন রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। তাড়াহুড়ো করে সেখানে আটক অন্যান্য বন্দীদের নিয়ে যাওয়া হয় অন্যত্র। সমগ্র এলাকা আলোকিত করে জ্বালিয়ে দেওয়া হয় সার্চলাইট। পুরো এলাকা কর্ডন করে ফেলে রক্ষী বাহিনী। সকলের মুখে গুঞ্জন, ফিসফিসানি। তখন কেউ জানে না কাকে নিয়ে আসা হচ্ছে। রাত 12:15টায় তৎকালীন রক্ষী বাহিনী প্রধান, অপারেশন প্রধান সহ হেডকোয়ার্টারে আসেন। এসেই ব্যাটালিয়ন কোয়ার্টার গার্ড থেকে সিরাজ শিকদারের দলের 2 জন নেতৃস্থানীয় কর্মীকে কোয়ার্টার গার্ডে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রাত 12:30টায় মহসিন সহ সিরাজ শিকদারকে নিয়ে আসা হয় রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে। তারপরই একজনকে আরেকজনের কাছ থেকে আলাদা করে নেওয়া হয়। রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় পুলিশের বিশেষ টিম ও রক্ষী বাহিনীর 11 ব্যাটালিয়নের এসপি কোম্পানির উপর। পরবর্তী প্রহরগুলো তেমনি উল্লেখ কোনো ঘটনা ঘটেনি। 2 জানুয়ারি ভোর পর্যন্ত অভুক্ত অবস্থায় তাকে আটক রাখা হয় রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে। 1975 সালের 2 জানুয়ারি সকালে সিরাজ শিকদারকে কড়া প্রহরাধীনে নিয়ে যাওয়া হয় সাভারে।
4টি ডজ গাড়ি ও একটি টয়োটা গাড়ি অনুসরণ করেন তাকে। সাভারে তাকে সারাদিন রেখে দেওয়া হয় তৎকালীন রক্ষী বাহিনী ক্যাম্পে। সন্ধ্যার পর পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হন সেখানে। রাত 9টার দিকে তাকে আনা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে একটু এদিকে। সেখানে হাত বেঁধে রাস্তার উপর দাঁড় করিয়ে গুলি করা হয় বলে অনুমান করা হয়। পার্শ্ববর্তী এলাকায় যারা গুলির শব্দ শুনেছেন তারা কেউই ভয়ে বের হননি, ভেবেছেন সেই সময় নিত্যদিনের মতোই একটি ঘটনা। পরদিন অনেকেই রাস্তার উপর দেখেছেন জমাট বাঁধা রক্তের দাগ। মৃত্যুর পর তার লাশ নিয়ে আসা হয় স্পেশাল ব্রাঞ্চে, সেখান থেকে নেওয়া হয় কন্ট্রোল রুমে, তারপর পাঠানো হয় মর্গে।